সমস্যা হবে না। জি, পুরান ঢাকা বেগম বাজার। জি, আমার জন্মস্থান ওইখানে, আমার দাদু বাড়ি হচ্ছে ওইখানে পড়েছে। যাক, এখন ঘটনায় শেয়ার করি। ঘটনাটা হচ্ছে 2001 সালে। আমি তখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম বা পরীক্ষা দিয়েছি ওই সময়। ওই বছরই আমার আম্মু মারা গেছিলেন। আম্মু মারা যাওয়ার পরে সাধারণত পরিবারের মধ্যে যে মেন গার্জেন হিসেবে আম্মু ছিল। আমি আরো একবার আপনাকে মনে করে দিই, আমরা কোনো প্রতিষ্ঠানের নাম, কোনো জায়গার নাম, কোনো মানুষের নাম বলবো না। আচ্ছা, ঠিক আছে। তা আমার আম্মু মারা যাওয়ার পরে পরবর্তীতে বাসার থেকে তেমন একটি কেয়ার আমার প্রতি রাখতো না আর কি। তেমন একটা অন্যরকম আর কি, চাপমুখী ছিলাম না। আম্মু যতদিন ছিল অতদিন বাসায় রাত্রে একটু লেট করে গেলে আম্মু বকাঝকা করতো। তো আম্মু ইন্তেকালের পরে সেরকম বকাঝকা করতো না। যাই হোক, ওই সময় আমি লেখালেখির জগতেও ছিলাম, এখনো আছি। তো ওই লেখালেখির জগতের কারণে আমি কোনো একটা মাদ্রাসা, নামটা বলছি না আর কি, ওই মাদ্রাসায় আমি কবিতা আসরের মধ্যে প্রথম স্থান লাভ করি। তো ওই মাদ্রাসায় অনেক হুজুর, ওনার নামটাও বলছি না। তো হুজুর, আমি মাদ্রাসার মধ্যে প্রথম পুরস্কার লাভ করাতে আমাকে ওইখান থেকে কোরআনের হাফেজ বিনামূল্যে পড়ার সুবর্ণ সুযোগ দেওয়া হয়। তো সুবর্ণ সুযোগ পাওয়ার পরে ওই যে হুজুর বললাম আর কি, যে হুজুরটা, উনি আমাকে খুব ছেলের মতো আদর করতো, কারণ আমি একজন স্কুল পড়ুয়া ছেলে, মাদ্রাসায় পড়াশোনা করি নাই। এবং মাদ্রাসার মধ্যে এরকম একটা সুযোগ পাওয়া, তাছাড়া ওদের ওই মাদ্রাসার রেকর্ড 12 বছরের রেকর্ড আমি ভেঙেছি প্রথম পুরস্কার পাওয়াতে। তো যাই হোক, এখন মূল ঘটনায় আসি। তো আমার এক বন্ধু ছিল, সনি করে নাম, আমার ছোটকালের বন্ধু। উনি একটা মেয়েকে খুব ভালোবাসতো। তো মেয়েকে ভালোবাসতো, মেয়ে কিন্তু তাকে একটু ভালোবাসতো না। তো মেয়েকে পাওয়ার জন্য সে, দেখা যায় না মানুষ সাধারণত ব্ল্যাক মিউজিক বা আদারওয়াইজ নেগেটিভ ওয়ে বা নেগেটিভ কাজের দিকে যায়। তো সে ওরকমই আর কি, এলাকার নাম বলতে পারি শাকারি বাজার, যা সাধুকের নাম আছে। তো ওনার এড্রেসটা আর কি আমার কাছে নিয়ে আসতো, বলে ইমন আমি একা যাবো না, তুই আমার সঙ্গে চুকি। তখন আমি হাফিজ লাইনে পড়তেছি অলরেডি। যাই হোক, ওনার সঙ্গে আমিও গেলাম ওইখানে। বাড়িটা হিন্দু বাড়ি, খুব পুরনো। জি, 4 তলার মধ্যে ওনার আসন আর কি, উনি বসে আর কি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন রকম লোক বিভিন্ন সমস্যা নিয়ে ওই সাধুর কাছে আসে, উনি সমাধান করে আর কি, কুফরি কালামকার যেভাবে উনি সমাধান করেন। তো আমরাও 2জন, রমজান মাস ছিল, 2জন মোটামুটি ওই ধাক্কাধাক্কি, এতজন ক্রাউড পিপল, এতটি পিপলের মধ্যে আমরা ধাক্কাধাক্কি করতে করতে এক পর্যায়ে ওই সাধুর যে আসনটা আছে তার পাশাপাশি কাছাকাছি চলে আসে। সাধু এটা একদম মানে ওই ছোটবেলার ওই বয়সের একদম পুরোপুরি কিউরিওসিটি থেকে আপনারা গিয়েছিলেন, মানে জাস্ট একটা বয়সের একটা তারতম্য, জাস্ট একটা বলে না যে 18 বছরের মধ্যে একটা বেলা নিয়ে আমরা সাধারণত স্কুল লাইফে পড়ছি, এরকমই একটা বয়সের তারতম্য। আর আমি এমনি ছোটকাল থেকে ওই ভূত, জিন বা ইত্যাদি এই ধরনের ব্যাপারে খুব ইন্টারেস্ট ছিলাম, রিয়েলি অনেক ইন্টারেস্টেড, এখন অনেক ইন্টারেস্ট। তারপরে কি হলো? তারপরে যাওয়ার পরে আশ্চর্য ব্যাপার, তিনি যাই হোক উনি আমাকে দেখলো, দেখার পরে উনিও ছিল, আমার ফ্রেন্ড আর আমি 2জনই ছিলাম। তো খুব আশ্চর্য ব্যাপার, আমার নাম, আমার পিতার নাম বা আমার দাদুর নাম, 3টো নামই উনি অলরেডি একটা মানুষকে, আপনি যদি রাস্তা, যেমন আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে চিনেন না বা আমি আপনাকে জানি না, হঠাৎ একজন লোককে হঠাৎ দেখলে কেউ তার নাম হয়তো বলতে পারে, কিন্তু তার বাবার নাম বা দাদুর নাম তো বলা সম্ভব না। সবকিছু বলে দিয়েছে, উনি সব বলে দিয়েছে। এবং এটাও বলছে আমরা যে কাজের জন্য আসছি, আই থিঙ্ক যে মেয়ের জন্য, বা উনি আমার ফ্রেন্ডটা যে মেয়েকে পাওয়ার আশা আসছে, সে কাজটা হবে না, আদৌ সম্ভব না, এই কথাও বলে দিয়েছে। তো আমি প্রথমত এটা একটু আশ্চর্যবোধ করলাম, পরবর্তীতে আশ্চর্যবোধ করি না, কারণ মাদ্রাসা লাইনে তখন বললাম স্টাডি করতেছি অলরেডি যে হাফিজা লাইনে। তো হুজুরের কাছ থেকে মোটামুটি জানা ছিল যে কুফরি কালামের মধ্যে বা জিন জাতীয় ইত্যাদি কারণে মানুষ অনেক কিছু গোপনীয়তা বলতে পারে। তো হয়তো বা সাধু এরকমই কোনো একটা আমলের বিনিময় হয়তো সে বলেছে। তো যাই হোক, আমার বন্ধুকে তারপর সান্ত্বনার জন্য তিনি লবণ দিলেন, কিছু মন্ত্রদণ্ড ফুটু বা দম দেয়, যেটা যে দম বলা হয় আর কি, ফু দেওয়া আর কি। ফু দিয়ে লবণটা দিল, বললো যে এই লবণটা ওই মেয়েকে যদি কোনো খাবারের মধ্যে মিশিয়ে, বিনিময়ে টাকা নিতে, টাকা বলতে সামনে একটা বক্স আছে, ওই বক্সের মধ্যে আপনার মনের মতো হাদিয়া, মানে যে যা পারে, কেউ 2 টাকা, কেউ 10 টাকা ইত্যাদি, এটা কোনো নির্ধারণ ছিল না যে এত দিতে হবে। ডাক্তার যেমন ভিজিট থাকে এরকম ভিজিট না, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সববিত্ত এবং উচ্চবিত্ত ফ্যামিলি, মানে ফ্যামিলিরাও এখানে যায়। তো এখান থেকে ওই দিনকার জন্য আমরা ওইটা নিয়ে চলে আসার পর থেকে রাসেল ভাই, আমি জানি না কেন তার প্রতি আমার এত আকর্ষণ, মানে সাধুর প্রতি কেমন একটা আকর্ষণ চলে আসে। এবং বেগম বাজার এবং শাকারি বাজার বেশি দূর না, আমাদের পুরান ঢাকায় বেশি কাছাকাছি বলা যায়। তো স্কুল পড়া ছেড়ে 3 মাস এমনিও মেট্রিকের পর বন্ধ থাকে, একজনের ফ্রি। আপনি বারবার বলছিলেন যে আপনার মা মারা গেছেন, এই মা মারা গেছেন ওই সময়, এরকম বিশৃঙ্খলতা একটা ছিল লাইফে। তো যাই হোক, ওই ফ্রি টাইমটাও ছিল আমার, মেট্রিকের পর তো পড়ালেখা তোমার চাপও থাকে না, তো ফ্রি টাইম ছিল। তো আমি কি করতাম, ওই প্রতিদিন ওই 4টা থেকে ওই সাধুটা বসে আর কি ওনার আসনে আর রোগী দেখা শুরু করে। তো আমি ওই প্রায় 4টার মধ্যে আর কি ওনার এখানে চলে যেতাম। তো প্রথম 2-1 দিন গেলাম যখন, তো উনি ওনার পাশে যায় দাঁড়ায় থাকতাম, উনি আমাকে বসার জন্য একটা ছোট পিড়ি দিত, আর কাঠের একটা পিড়ি আছে, পিড়িতে বসতাম। তো মোটামুটি কয়েকদিনের মধ্যে একটা ভালো রিলেশন দেখে গেছে। তখন আমি তার কাছে শেয়ার করছি, আমার খুব শখ, অনেক ইচ্ছা যে জাদু বা জিন দেখা ইত্যাদি বা এই যে কুফরি কালাম এগুলো কি, তো নর্মাল এই ধরনের ঘটনা বা নর্মাল ঘটনাগুলা খুব জানার ইচ্ছা। তো ওনাকে আমি শেয়ার করলাম। তো উনি আমার ইমন তুমি কি শিখবা, কিভাবে জাদু করে, কিভাবে বান হয় বা বান মারে বা ইত্যাদি এভিডেন্স, সব নেগেটিভ, যেটা ইসলামিক ম্যান্ডে নেগেটিভ বলা হয়। তো আমি তো ইন্টারেস্টেড ছিলামই।
তা আমি মোটামুটি ওর কাছে অনেক কিছু শিখেছি। আপনাকে একবারও মনে হয়নি যে আপনি ভুল কোনো কিছু করছেন? না, তখন বয়সের তারতম্যে ভুল মনে করি না, কারণ ওই বললাম না যে তখন ওই একটা মানুষের যে সেন্সলেন্স একটা সেন্স জাতীয় বয়স থাকে আচ্ছা। যে আমি এটা করতেছি এটা ভুল, যেমন এখন বর্তমান যে বয়সটা আমার আছে। বুঝতে আমি একটা পেরেছি। কিছু তারপর কি করার- বলো? তো যাই হোক, তো উনি আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে সম্পূর্ণটা, যেটা ইসলামের মাইন্ডের মধ্যে নেগেটিভ ছবি গ্রহণ করলাম। কোনো গ্রন্থের কথা বলছি না, এখানে বিভিন্ন গ্রন্থে ইউজ করা হয় ফুল কালাম, কোনো গ্রন্থের নাম আমি ইউজ করছি না। তো বিভিন্ন গ্রন্থে আর কি ইউজিবিলিটি করে এটা একটা মেচুরিটি মন্ত্র তৈরি করা হয়, সেটা দিয়ে যেন ঘটনা ঘটানো হয়। তো একদিনকার সাধু আমাকে বলতেছে যে ইমন, আজকে রাতে তুমি আমার সঙ্গে থাকবে। কারণ ভারত থেকে একটা তান্ত্রিক আসতেছে বাংলাদেশে, পার্শ্ববর্তী দেশ থেকে। তো উনি ওনার কাছে অনেক কিছু শিখতে পারবা, যা আদৌ সাধারণ মানুষ শিখতে পারে না, বা কোনো একটা ভক্তর কাছে গেলেও এতটা শেখা সম্ভব না। কোন মুড়ি তো তাকে শিখাবে না, কোনো পীর বা ইত্যাদি যারা থাকে এরকম শিখাবে না। তুমি এরকম সুযোগ পাচ্ছ। তো আমি খুব খুশি হলাম, যেহেতু ইমপ্রেস ছিলাম আগের থেকেই। আর তাছাড়া ফ্যামিলির মধ্যে এরকম চাপ নেই, যেহেতু না আব্বু তার আগের মতো ওইরকম আমাকে বকাঝকা, আম্মু না থাকাতে তোকে আর আমাকে গার্জেন হিসাবে, মানে গার্জেন হিসাবে কি আমাকে চাপ দিচ্ছে না যাতে 10টার পরে 8টার মধ্যে বাসায় আসতে হবে ইত্যাদি, এরকম কিছু বলছে না। তো আমি সুবর্ণ সুযোগ পেলাম, রাত্রে বাইরে থাকলেও তো সমস্যা নেই। তো আমি রাত্রে 9টার দিকে বাসার থেকে বেরোলাম। বাসার থেকে বেরোয় সাধুর এখানে গেলাম, ওই সাগরি বাজার সাধুর এখানে যাওয়ার পরে ওই একসঙ্গে ডিনার করলাম, আমি এবং ওই সাধুটা দুজনে ডিনার টিনার করে ওনার কিছু মন্ত্রতন্ত্র আসলো, এগুলো আমাকে ওইখানে শিক্ষা দিল নর্মালি ভাবে, যেগুলো নর্মালি 11টা পর্যন্ত আমরা ওইখানে ছিলাম, আমি আর সাধু। আচ্ছা। 11টার পরে সাধুর গাড়িতে করে আমরা মেন গন্তব্যে গেলাম। মেন গন্তব্যটা হচ্ছে তান্ত্রিক কিছু সাক্ষাৎ করা, মানে সেখান থেকে আর কি রওনা দিলাম। তো আমরা সোজা গেলাম গেন্ডারিয়া। গেন্ডারিয়া এলাকায় এটা পুরোনো বাড়ি, হিন্দু বাড়ি, এগুলো পুরোনো, যে জন্য বাইরেতে দেখলে মনে হয় বিল্ডিংটা মানে ভেঙে পড়ে যাবে, কিন্তু পুরোনো এক ধরনের বিল্ডিং থাকলে একটা মানে একটা অবস্থান থাকে। কিন্তু ভেতরে থেকে যে প্রবেশ করলাম দেখলাম মজা করা, টাইলস করা, খুব সুন্দর একটা লোকেশন সাজানো, খুব ভালো একটা। তো আমি আর সাধু গাড়ি থেকে নেমে ওই বিল্ডিং এর ভিতরে মানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা ওইখান থেকে সোজা 5তলা উঠলাম, তান্ত্রিক 5তলা ছিল আর কি। আমরা 5তলা উঠার পরে দুই পাশে 2টা ফ্ল্যাট, একটা বাম পাশে একটা ডান পাশে। আপনার চোখের সামনে ভাসছে এখনো সেই দৃশ্য? আমি এখনো রাতের বেলা, বিলিভ করবেন না, যে ঘটনা আমি শেয়ার করতে যাচ্ছি, আমি জানি না তো ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা আছে হয়তো বা শুনতেছে, রিশানার মধ্যে যদি কেউ ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস কেউ করে বা করতেছে, রিশানারা যদি শুনতেছে, তো অবশ্যই আমারটা সে বুঝতে পারবে যে কত কঠিন বা কত মানে এটা কত করুণা জাতীয়, আনবিলিভ, মানে যিনি মানে কথা আছে না, যার সঙ্গে ঘটে সেই বুঝে এরকম অবস্থা। তো বাম দিকের যে ফ্ল্যাটের যে কলিং বেলটা সেটা ক্লিক দিল কয়েকবার, 2বার ক্লিক দেওয়ার পরে একটা 18-20 বছরের মেয়ে আর কি, যুবতী মেয়ে, দরজাটা খুললো। সুন্দরী মেয়ে একটা, যুবতী যেরকম থাকে ওরকমই। তো উনি প্রণাম করলো আর কি, হিন্দুদের মধ্যে প্রণাম করা, এরকম প্রণাম করে সাধুকে এবার আমাকে ভিতরে ডেকে নিয়ে গেল। তো রুমের মধ্যে আসলে আরো 3টি, মানে রুমটা ছিল 3 রুমের স্পেস আর কি, একটা মাঝখানে ডাইনিং স্পেস, বাম দিকে ডান দিকে। তো মেয়েটা আমার গেটটা খুলে আমাদেরকে যখন ভিতরে নিল, নেওয়ার পরে উনি বাম দিকে রুমে চলে যায়, গেটটা না মানে উনি আলাদা আউট অফ সাইট। তো আমরা সাধারণত সিনেমা বা টিভিতে যেমন তান্ত্রিক দেখি, যেরকম হরর ছবিতে ইত্যাদিতে, সেরকম কন্ডিশনই ছিল। তবে ডিফারেন্স এরকমই, লম্বাটা ছিল 6 ফুট এবং জুব্বা জাতীয় আর কি, লম্বা পাঞ্জাবির চেয়ে বড় যে একজনের কাপড় হয়, যেটা ওই কাপড়টা কালো রঙের ওটা পরেছিল। চুলটা ছিল পাগড়ি, আই মিন কাঁধ বরাবর চুলটা কোঁকড়ানো, আর দাড়ির মধ্যে জোট ছিল, আচ্ছা, জোট লাগানো। দাড়িটা মোটামুটি নাভি বরাবর বা তার চেয়ে একটু কম বেশ হতো, মানে বিশাল বড় ছিল। আর ঠিক কপালের মাঝ বরাবর ছিল টিক, সেতুর দিয়ে যে একজন টিক লাগানো সেরকম টিক। আর গলার মধ্যে বেশ কই ধরনের মাল আছে, হাড্ডি বা আরো অন্য ফুল টুল বা ইত্যাদি যেরকম থাকে না ওরকম। তো ওই সেম ওই যে আমরা যেরকম সিনেমাতে দেখি সেরকমই থাকে, সেরকমই আচ্ছা। সেমলি ছিল। কিন্তু পার্থক্যটা হচ্ছে এটা যে আমরা সিনেমায় যেরকম ব্যবহার আচার ইচ্ছেন দিই তা আসলে বাস্তবে মিলে না, আমাদেরকে যেরকম প্রভাব পড়ে এরকম মিলে না, অতটা মিলে না। তো যাই হোক, তান্ত্রিককে ওই যে আমার সঙ্গে যে সাধুটা গেল, ওই সাধুটা আমরা যেমন সাজদা করি সেরকমই উনি মাটিতে পড়ে গিয়ে ওনাকে প্রণাম করলো। আমি মুসলিম পরিবারের সন্তান, আমি তো আর তাকে প্রণাম করতে পারি না, আমি হাত দিয়ে তাকে প্রণাম করে একটা জাস্ট তাকে সম্মান জানালাম। তো সম্মান জানানোর পরে উনারা দুইজন আর কি, একটা তান্ত্রিক কোড ভাষা হয়, তাতে নির্ধারিত একটা ভাষা হয়, যে ভাষা সাংস্কৃতিক ভাষা, যে সাংস্কৃতিক ভাষা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এখন যেমন আমি এখন বর্তমানে আমল জানি, আমিও তার মধ্যে যে পুরো পারি তা না, তাদের একটা নিজস্ব ভাষাটা আমলের মাধ্যমে ওরা পায়, ওই ভাষায় কোনো ওরা কথা বললো, হয়তো আমাকে নিয়ে বলছে বা ওদের মধ্যে একটা কোনো ব্যক্তিগত সত্তা, সেটা হোক, তারপর কি হলো? তারপর ওই কথাবার্তা বলে মাটিতে বসলাম আমরা। মাটিতে যেখানে আমরা বসলাম আর কি, ফ্লোরের মধ্যে, ওই তান্ত্রিকের যেখানে ছিল এখানে আমরা ফ্লোরে বসলাম, গোল হয়ে, সাধারণত গোলে বসে না, 3 মাথাতে, উনি এইদিকে আমরা দুই দিকে আর কি বসলাম। তো আমাদের মাঝখানে মাছ বরাবর আর কি কিছু খাবার জাতীয় জিনিস ছিল, যেমন পোলাও চাল আছে বা ইত্যাদি, যে আপনার মুগ ডাল, সিঁদুর, এবং খারাপ জিনিস আছে সেটা উল্লেখ করলাম, আর অনেক খারাপ জিনিস আসলো যেটা উল্লেখ না করাটা উত্তম আর কি। তো এরকম কোনো কিছু ছিল। তো এগুলো দেখলাম। এখন আমাকে সাধু বলতেছে যে ইমন দেখো, উনি যে মন্ত্রটা পড়বে ওই মন্ত্রটা আমি পড়বো, আমি যখন পড়বো তুমি না আমার সঙ্গে রিপিট করবা। আমরা সাধারণত মসজিদে গেলে মিলাদ পড়লে যে একটা ঠিক আছে, তো এরকমই মোটামুটি রাত 2টা পর্যন্ত আর কি এরকম মন্ত্র আমাদের মধ্যে চলবে, ওই মন্ত্র পাঠ ইত্যাদি শেষ হলো।
হওয়ার পরে এখন আমাদের গন্তব্য গোরস্থানে যাওয়ার, নামটা উল্লেখ করছি না, ঠিক আছে? তো আমাকে সাধু প্রথমে বলেনি গোরস্থানে কি করতে যাচ্ছে বা কি করবে বা ইত্যাদি, জাস্ট যাচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা আমরা ব্ল্যাক ম্যাজিক শুনলেই এই জঘন্য আমি শুধু ব্যাপারটা, ইমপ্রেস হচ্ছি, আমি যাচ্ছি, কিন্তু কি আনতে আপনার যাচ্ছি নিজের প্রতি তখন কোনো নিয়ন্ত্রণ নাই। আমি শুধু ইমপ্রেস, মানে দেখতে যাচ্ছি, এটা মানে এক ধরনের আনন্দ, অন্যরকম ইমেজিং আনন্দ যে আমি কিছু শিখতে যাচ্ছি, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ মাথায় নাই। মাথায় নেই। এটা আকর্ষণ বলতে পারেন বা অন্য কিছু বলতে পারেন। তো আমরা নামলাম, সাধারণত গাড়িতে উঠলাম। তো গাড়িতে যখন উঠছি তখন ওই সাধু আমাকে একটা গাছের শিকড় দিল। গাছটা হয়তো আমার নাম জানা নেই। তো গাছের শিকড়টা আমাকে বলছে, ইমন তুমি ডান হাত দিয়ে মুষ্টিতে এটা ধরে রাখবে এবং তত পর্যন্ত এটা ছাড়বে না। বিশেষ করে আমরা যে কাজে যাচ্ছি, কাজটা শেষ করার পর এখন যখন আমরা আবার পুনরায় যখন এখানে আসবো, যেখান থেকে আমরা যাচ্ছি, তখন তুমি এটা ফেলে দিলে সমস্যা নেই, কিন্তু তার আগে পর্যন্ত এটা তুমি ছাড়বা না। এটা তোমার হাতের মুষ্টিতে তুমি বেঁধে রাখবা, মানে এটা হাতের মুষ্টিতে ধরে রাখবো, ঠিক আছে? হাতের মুষ্টিতে ধরে রাখবো। আর আমাকে এটাও বললো যে আমরা যে কাজ সম্পাদনা করতে যাচ্ছি, সে কাজের শেষে আমরা যখন ফিরে আসতে থাকবো, সেই সময় গোরস্থানে যদি তোমাকে কেউ পিছন থেকে ডাক দেয়, তোমার আপনজন, বিশেষ করে তোমার আম্মুর ডাকো, তোমার আব্বুর, হ্যাঁ এটা আমরা জানি, এটা এর আগেও ইত্যাদি, আমাকে বলেছেন। তুমি কোনো শেয়ার করবে না বা সাদা দিবেন না। তারপরে ঠিক আছে, ওকে, আমি গুরুত্ব সহকারে সেই জিনিসগুলো শুনলাম। শোনার পরে ঠিক 3:30টার দিকে রাত আমরা ওই গোরস্থানে পৌঁছলাম, নামটা বলছি না। পৌঁছানোর পরে প্রায় 15 মিনিট পর্যন্ত আমরা গোরস্থানের সামনে দাঁড়িয়ে রইলাম। আমরা সাধারণত জানি ঢাকা শহরের গোরস্থানে কিন্তু সাধারণত নিয়ম অনুযায়ী 11টা 15 হয়। তো যাই হোক, আমরা ঠিক 3টার দিকে গোরস্থানের সামনে নামলাম। গাড়িতে ছিলাম 3:30, মানে 15 মিনিট পর্যন্ত গাড়িতে বিমিত স্বরে উনি মন্ত্রতন্ত্র করতেছে, আমি না, মানে ওই যে আর সাধু তার রিভাইজ করতেছে, আমি শুধু ফলো দেখতেছি। তো 3টার দিকে গেট খুলে দেওয়া হলো। 3টার দিকে আমরা নামলাম। তান্ত্রিকটা মানে গোরস্থানের সামনে তান্ত্রিক আগে, আমি আর সাধু তার পিছন পিছন। গেটটা খুলে দেওয়া হলো, মানে মেন গেট যেটা সদরটা আর কি। বলো, আপনার ভিতরে ঢুকলো, তারপরে বলেন। বাড়িতে আমরা ভিতরে ঢুকলাম, ওখানে 2জন লোক ছিল, এটা উল্লেখ করলাম, 2জন লোক এসে ওটা গেট খুলে। তো তারপর আমরা একটা কবরস্থানের পাশে গেলাম, যে কবরস্থানটা দেখতেই বোঝা যায় যেটা 2-3 দিন আগে কবর দিয়েছে সাধারণত। যে আপনি একটা সিস্টেম বলছেন গোরস্থানে, এটা আমি হ্যাঁ, গোরস্থানের সিস্টেম আছে, প্রত্যেকটা গোরস্থানের সিস্টেম আছে। 6 মাস পর কবরটা উপড়িয়ে দেয়, মানে ওই কবরটা তুলে দিয়ে অন্য কবর তোলা হবে প্রত্যেকটা গোরস্থানে। ওই যে গোরস্থানের কথা বলতেছি সেটা কি করে। আচ্ছা, তো যাই হোক, দেখলেই বোঝা যায় যে এইখানে নতুন কবর, একটা দেখলেই বোঝা যায় এই সেটটা সম্পূর্ণ নতুন, কাটা মাটি এক ধরনের থাকে। তো আমরা যে কবরের সামনে গেছি, সেই কবরের সামনে আমি কবর থেকে 3 হাত দূরে ছিলাম, আমি এবং প্লাস সাধু যে আমার সঙ্গে ছিল। আর তান্ত্রিকটা উনি যাওয়ার কালে কিন্তু একটা ব্যাগ নিয়ে গেছিল, একটা ঝুলন্ত ব্যাগ থাকে না, এরকম ঝুলন্ত ব্যাগ। আর ওর নর্মালি কিছু ছিল জিনিসপত্র বা যেগুলো দরকার পড়তে পারে আর কি, ওরকম কিছু। তো আমি সাধু 3 হাত, কবরের 3 হাত কাছাকাছি ছিলাম, কবরের ভিতরে কি আছে সেটা দেখতে পাচ্ছি। এইগুলো আমরা বাদ দিই, আপনার ওখান থেকে আসলে গেছিলেন একটা লাশ সংগ্রহ করতে, লাশের মাথার অংশ, লাশের মাথার অংশ, এবং আপনি সেটা নিয়ে আসলেন। এবং অলরেডি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা হচ্ছে একটা, আপনি বলছেন যে মেয়ের লাশ, একটা মেয়ের লাশ, এটা যুবতীর লাশ, এটা মেয়ের লাশ। তারপর কি হলো? তারপর আপনারা নিয়ে আসার পরে বাসায় আসলেন, বাসায় আসার পরে এটার আরো অনেক কিছু করা হয়েছিল এখানে, সেটা ব্যাখ্যা দিলাম না। আচ্ছা, তো আমি এখান থেকে কোনো মতে যখন এই সিনটা দেখলাম, লাশটা কেটে নেওয়া ইত্যাদি, যেটা আমার পক্ষে কেন কারোর পক্ষে সম্ভব না, কারোর পক্ষে সম্ভব না, এটা অসম্ভব। তখনই কিন্তু আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তেছি, আল্লাহকে ডাকতেছি, আল্লাহ। আপনি তখন ভুল বুঝতে, আমার সম্পূর্ণ ভুল বুঝতেছি, আমি কি কাজ আছে এটা তো সম্পূর্ণ কুফরি কালাম, বাট এটা তো আমি কেন মুসলিম, তখন আপনার মোহ কেটে গেছে এখন টোটালি তখন আমি নিজেকে অনুতপ্ত ফিল করতেছি, আমি এটা কি করতেছি ইত্যাদি। যাক, আমি যখন ফ্ল্যাটে গেলাম, আবার যেগুলো নিয়ে লাশের যে অংশটা নিয়ে ফ্ল্যাটে গেলে, ওই সময় ওরা কিছু একটা জিনিস আর কি পরিবেশন করলো আমাকে। তো আমি ওই সময়, আমি যেহেতু স্মোকার ছিলাম, তো আমি ওই সময় বললাম যে আমি স্মোক করে আসছি, সেই কথা বলে কোনো মতে আর কি, একটা জাস্ট মানুষকে একটা বলে না যে বাহানা দেয় আর কি, এই জিনিস। আমি এটা বলে ফ্ল্যাট দিয়ে বের হয়ে, আমি রাসেল ভাই ব্রিফ করবেন না, আমি কিভাবে যে 5তলা বাড়ি থেকে নামলাম, কিভাবে আমি এখান থেকে ওই আপনার বানিয়ানগর, দুপকলা, নয়াবাজার বা তার মধ্যে যে আপনার যে বটগাছ, উষা চক্র ইত্যাদি এসব এলাকা কিভাবে ত্যাগ করে আমি কিভাবে যে আমার এলাকায় বেগম বাজার আসলাম, আমি নিজেও ঠিক এখন মানে অবাক ভাবি। আল্লাহরই একটা করুণা, বা জীবনে তো আমার পিতা মাতা কোনো একটা ভালো কাজ করেছিল, তার আসলে হয়তো বা আমি, কারণ আপনি যেটা করেছিলেন না, আমার লাইফটা বাঁচছে আর কি, আমি এটাই মনে করি ওনাদের ওসিলায়। তো আমি যখন আমার বাড়ির গেটের সামনে আসলাম আর কি, কেজি গেটের সামনে, তখন কিন্তু ফজরের আজান দিচ্ছি, আমি গেটটা কয়েকবার নক করার পর আব্বু গেটটা করছে, আব্বু এবং মোটামুটি বোকাঝোকা করতেছে আমাকে, বোকাঝোকা করার উদ্দেশ্য যে আপনি ছিলেন কোথায় ইত্যাদি। আমি কোনো কথা জবাব দিচ্ছি, কারণ আমার পুরো শরীরটা শীতল, তখন আমি নিজে একটা কন্ট্রোলে না। তো আমি গেটটা যখন আব্বু খুললো, আমি গেটটা থেকে ঢুকে আমি আমার রুমে যাওয়ার জন্য দরজার সামনে যাওয়াটা আমি সেন্সলেস হয়ে গেলাম। আর যখন আমি সেন্সলেস হলাম, হওয়ার পরের দিন আমি যখন সেন্সটা আমার আসলো আর কি, জ্ঞানটা যখন ছিল, আমি তখন দেখলাম আমার বড় ভাই, আমার মেজো ভাই বা বোন, আব্বু, তারপরে এই যে হুজুর যেটা বললাম, মাদ্রাসার হুজুর, উনিও বসে আসলো। সবাই আমাকে জিজ্ঞেস করতেছে গতকালকে কি ঘটছিল তোমার, তুমি কেন সেন্সলেস, তুমি তো এরকম ছিলে না, প্রসেস করার কথা না। তো আমি আবার চিন্তা করলাম এই মুহূর্তে যদি ঘটনা শেয়ার করি, তো আব্বু আমাকে বোকা দিবে, আম্মুও বোকা দিবে, আব্বু বোকা দিবে, বোনও বোকা দিবে এবং হুজুরও বোকা দিবে। সো আমি কোনো কথা শেয়ার করি না। পরের দিন আমি হুজুরকে সব কথা শেয়ার করছি। তো হুজুর এতই উত্তেজিত হলো আমার প্রতি, রাগান্বিত হলো যে আমাকে
শারীরিক নির্যাতন বা একটা থাপ্পড় জাতীয় এরকম কিছু। করার পর আমাকে বলে, ইমন দেখো তোমার যদি এতই শিকার শখ ছিল জাদু বান বা ইত্যাদি, তো ইসলামী শরীয়ত থেকে আমি তোমাকে শিক্ষা দিই। না সেটা তো জাদুবান তো আমরা সাপোর্ট করি না, ভাঙার জন্য, আচ্ছা এটা করার জন্য না, ভাঙার জন্য। ইসলামের মধ্যে আছে যে আপনাকে কেউ এটা করতেছে, আপনি এটা থেকে মুক্ত হবেন। এটা যদি তোমার জানার ইচ্ছা হতো আমি ইসলামিক করে তোমাকে শিখাবো, যে এটা থেকে কিভাবে আছে। উনি শিখাইছে অনেক কিছু শিক্ষা দিচ্ছেন অবশ্যই পরবর্তী। তো উনার কাছে উনিও আমাকে যখন আবার তওবা টবা করে এলো, গোসল টোসল করে আবার মুসলিম উম্মার যে একটা কালিমাগুলো আছে আমাদের, সেই কালিমাগুলো পড়ে সম্পূর্ণভাবে আবার মুসলিম যেভাবে পড়া হয় সেভাবে আমি, তখন আপনি বুঝতে পেরেছেন যে তখন আমি অনেকটা বুঝতে পারছি আমার ভুলগুলো কোথায় ছিল বা ইত্যাদি। তখন আমি হুজুরকে আবার জিজ্ঞাসা করছিলাম ওই ব্যাপারটা নিয়ে, লাশের ব্যাপারটা। সেটা যাই হোক, সেটা মানে খারাপ একটা কিছু ছিল, সেটা আমরা বুঝলাম। এখন আমি আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে মেইন যে জন্য বলছি যে এটা যেন আর কেউ না করে, সেটা আমাদের উদ্দেশ্য, যে যারা এটার সঙ্গে সম্পৃক্ত বা যাদের আগ্রহ আছে তাদের আগ্রহ যেন চলে যায়। এইটা আপনার ব্যক্তি জীবনে কি ধরনের আমার অনেক ক্ষতি করছে? যেমন মনে করেন 2001-এ যেহেতু যে ঘটনা যেটা বললাম, তার মানে কথা আছে না, আপনি জীবনে কোনো একটা পাপ করলে তার শাস্তি কিন্তু দুনিয়াতে হোক। তো ঠিক আমি 2001-এ যে পাপটা করলাম, আমি ইচ্ছে করি বা অনিচ্ছে করি। এবং 2004-ও একটা ঘটনা আছে, সেটা হয়তো সময় পড়বে, আমি বলছি না, ইনশাআল্লাহ আগামী এপিসোডে যদি কোনো সময় সুযোগ হয় আমি আসে বলবো। তো শ্মশান ঘাট ওটাই শুনি। যাই হোক, তো আমি ওই 2001 এবং 2004-এ যে ঘটনাগুলো করছি বা ওনাদের সঙ্গে যে একটা সঙ্গী ছিলাম, তার খেসারত আমাকে দিতে হলো কিভাবে? আমার ব্যবসা দ্বারা। আমার এমনকি আমার নিজের স্ত্রী সন্তান আমি হারাম। আপনার সন্তান মারা গিয়েছিল 9 মাস পেটেছিল তখনই। এবং ডাক্তার এটাকে সাধারণত ডাক্তারি ভাষায় রোগী বলে যে ভারী কোনো কিছু তোলার কারণে প্রেগন্যান্সি নষ্ট হয়েছে, কিন্তু বাট এটা অন্য জিনিস। এটা আমি বুঝি। এখন আমি যেহেতু এই লাইনে বিশেষ করে শুধু কুফরি না, ইসলামিক শরিয়া ভিত্তিক ইনশাআল্লাহ অনেক জিন ছাড়াতে আমি যাই। আমি প্রায় আপনি কুফরি করেন না এখন? না, আমি কুফরি করি। আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন? আমি সম্পূর্ণ বেরিয়ে আসছি এবং আমি কোনোদিন কাউকে ক্ষতিও করি না। জাস্ট শিকার পরেও আমি কাউকে যে ক্ষতি করবো ক্ষতি করি না। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি রাসেল ভাই, আপনাদের একটা এপিসোডে শুনছিলাম আর কি, কুফরি কালামের ব্যাপারে, যে সাপ ছিল একটা ইয়ে। তো আসলে ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে যারা জড়িত থাকে, যদি তারা ক্ষতি নাও করে না, তারপর আল্লাহ তাকে ক্ষতি করে 100%। সুতরাং কেউ যদি এটাতে ইন্টারেস্ট হয়, আপনি যদি চায় এটা শিখতে বা জানতে, আপনার তার জন্য সাজেশন কি? আমি শাসন একটা ওই যাতে জীবনে এই কাজে পাওনা দেয়, জীবনেও যেন পাওনা দেয়। সো আমিও এটাই ওনার সাথে সুর মিলিয়ে আমিও আপনাকে বলতে চাই যে আপনি যদি কোনোদিন ভেবেও থাকেন যে আপনি বলছিলেন যে 2001 সালে আপনি মানে যখন আপনি নর্মাল লাইফে ফিরে আসছিলেন, তারপরে মানে আপনার আগে থেকেই আপনাদের পরিবার বেশ সমৃদ্ধ একটা পরিবার ছিল, এবং সেখান থেকে আপনি হারাতে এখন 2012 সালে 2014 সালে সম্পূর্ণ শেষ হয়ে গেছে আপনি। এবং আপনি বিশ্বাস করেন যে ওই যে একটা ভুল করছিলেন, সেই ভুলের কারণেই আপনার এই শাস্তিটা, আপনি তাই মনে করছেন? এখনো এটা আপনি বলছেন? আচ্ছা, ওকে। এবং সেই জন্যই মানে এবং আপনি বলছিলেন যে এখন আপনি একটা মেসে থাকছেন। হ্যাঁ, আমি একটা সাধারণ মেসে থাকতেছি, যেটা আমি কোনোদিন কল্পনা করি না। আপনি ঢাকা শহরের ছেলে? ঢাকা শহরের ছেলে। আমি এখনই আমার সাপোজ মনে করেন বাটা এলাকা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আপনার বাসা কোথায়, পুরান ঢাকা, এটার মধ্যে যদি পুরান ঢাকা না গিয়ে যদি এখান থেকে আমাকে জিজ্ঞেস করে, তো আনসারটা কি দিই? একটা মানুষ তো গ্রামে যায়, আপনি ঢাকা ছেলে এখানে কি করতেছেন, ওনাকে কি এগুলো আনসার বলা যায়? আমি যে স্টোরিটা আপনাকে শেয়ার করলাম সেটা কি তাকে বলা যাবে? আপনার নামটা একটু প্লিজ বলবেন। জি, আমার নাম ফজল রাব্বি, নিকনেম সাজিদ। তো সাজিদ ভাই, আপনি এসেছেন, আপনি নিউজিল্যান্ড কোন জায়গায় থাকেন? আমি থাকি 31 ম্যারিন স্ট্রিটে। ওকে, কবে চলে যাচ্ছেন আপনি আবার? আমি মাসখানেকের মতো আছি। মাসখানেকের মতো আছেন, বাহ, চমৎকার। সো আপনার যে ঘটনাটা, এটা তো নিউজিল্যান্ডেই ঘটেছিল? জি। কি হয়েছিল আমাদের একটু বলেন। অ্যাকচুয়ালি আমি নিউজিল্যান্ডে প্রায় 7 বছর ধরে থাকি। তো 7 বছর থাকাকালীন সময় আমি ওখানে থেকে ম্যাসি ইউনিভার্সিটি অফ উইলিংটন থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। জি। তো আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করছিলাম, তো ঠিক সেই সময় আমরা 3টা ফ্রেন্ড একসঙ্গে থাকতাম, একটা রুম শেয়ার করে থাকতাম আর কি। আমরা 3টা ফ্রেন্ড থাকতাম। তো 3টা ফ্রেন্ডের পরিচয় এখানে না দিলে না, আমার আর বাকি 2টা ফ্রেন্ড, আমি 3জন আর কি। তো একজন হচ্ছে হাফিজ মোহাম্মদ মিনহাজ সাবের, ও হচ্ছে পাকিস্তানি সিটিজেন, এবং দ্বিতীয়জন হচ্ছে তাবাস তাহারিয়ান, সে হচ্ছে জর্ডানের সিটিজেন। তো আমরা 3জন একসাথে রুম শেয়ার করে থাকতাম। তো আমরা এক ইউনিভার্সিটিতে পড়তাম, গ্রাজুয়েশন করতাম। তো গ্রাজুয়েশন করার সময় আমরা মাঝে মধ্যে আমরা লাইব্রেরিতে স্টাডি করতাম। তো আমরা লাইব্রেরি স্টাডি যখন করছিলাম, তো হঠাৎ করে আমি একটা বই খুঁজে পাই, যে বইটা ছিল হচ্ছে 400 ইয়ার্স ওল্ড। আমি সঙ্গত কারণে এখানে বইটার নাম উল্লেখ করছি না, কিন্তু বইটি ছিল, আমি বইটি দেখে খুব কিউরিয়াস ফিল করি, এবং কিউরিয়াস ফিল করার পরে আমি আমার বাকি 2জন ফ্রেন্ডের কাছে আমি বইটা নিয়ে যাই, এবং বইটি নিয়ে যাওয়ার পরে ওদেরকে দেখাই বইটা, এবং ওরা খুব কিউরিয়াস ফিল করে আমার সাথে, যে ওরা বলে যে হ্যাঁ, সাবজেক্টটা খুব একটা ফ্যান্টাস্টিক একটা সাবজেক্ট ছিল। যে সাবজেক্টটা ছিল হচ্ছে গার্লস অফ আনুবিস। এটা একটা ইজিপশিয়ান বই ছিল, যেটা 400 ইয়ার্স ওল্ড একটা বই ছিল। তো বইটা দেখার পর আমরা বইটা ইস্যু করি লাইব্রেরি থেকে। তো লাইব্রেরি থেকে ইস্যু করার পরে বইটা আমরা বাসায় নিয়ে আসি। তো ওই দিন আসলে অ্যাকচুয়ালি বইটা নিয়ে আর খোলা হয়নি, দেখা হয় নাই। তো তার ঠিক পরের দিন ছিল সানডেতে আমাদের এখানে অফ ডে থাকে। দ্যাটস ওয়াই আমরা ওই দিন ভ্যাকেশনে ছিলাম। তো আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম, কফি খাচ্ছিলাম। তো কফি খাচ্ছিলাম, তো ওই সময় আমার এক ফ্রেন্ড বলে যে বইটা আজকে একটু খোলা যায়, খুলে দেখি বইটার ভিতরে কি আছে।
কিউরিওসিটি থেকে কিউরিওসিটি থেকে বইটা খোলা হয়েছে এটা। তো আমি যখন বইটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি জাস্ট বইটা দেখতেছি যে ভিতরে কি আছে। তো একটা সার্টেন পোর্শনে আমি দেখলাম যে কিছু সাইন এবং সিম্বল, আচ্ছা পাশাপাশি আনুবিসের অনেকগুলো পিকচার ছিল এখানে, কিন্তু আমি এই সাইন এবং সিম্বলের সাথে আনুবিসের কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছিলাম না, কোনো রিলেশন খুঁজে পাচ্ছিলাম না। মেবি ল্যাক অফ নলেজ অ্যাবাউট দিস সাবজেক্ট, হয়তো এই সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত ছিল। যাই হোক, তো আমরা কিছু বুঝতে পারতেছিলাম না। তো আমরা একসময় আমাদের মধ্যে একজন ছিল মিনহাজ, হাফিজ মোহাম্মদ মিনহাজ সাহেবের, ওর আঁকার হাত খুব ভালো ছিল। তো ও খুব ভালো আঁকতে পারে। তো ও যেটা করে যে ওই আনুবিসের একটা পিকচার ও আঁকে এবং সাথে সাথে কিছু সাইন এবং সিম্বলগুলি আঁকে। যে সাইন এবং সিম্বলগুলো আঁকার পর আমাদের দেখায় এবং আমরা খুবই আসলে হ্যাপি ফিল করি। আমরা খুব বলি যে হ্যাঁ খুব ভালো হয়েছে, ছবিগুলো আঁকা খুব ভালো হয়েছে, সাইন এবং সিম্বলগুলো খুব সুন্দর করে আঁকছেও। তো জাস্ট আমরা আরো কিছুক্ষণ এটা নিয়ে কথা বলি, বইটা আমরা দেখি, কিন্তু আমরা আসলে কোনো মিনিং বুঝতে পারতেছিলাম না, সাইন এবং সিম্বলগুলি কোনো মিনিং বুঝতে পারতেছিলাম না। তো একটা সময় হয় যে আমরা কিছু বুঝতে না পারে আমি বইটা রেখে দিই। রেখে দেওয়ার পর আমরা যে যার মতো ডিনার করি, ডিনার করার পরে আমরা ঘুমিয়ে যাই। তো মেবি এটা মিড নাইটের সময় হবে যে আমি একটা স্বপ্ন দেখি, একটা ড্রিম দেখি, যে ড্রিমটা ছিল যে এরকম যে আনুবিস আমাদের রুমের মাঝখানে এসে দাঁড়িয়ে আছে এবং আমাকে বলতেছে স্টপ স্টপ অ্যান্ড ব্যাক। আমি আসলে স্বপ্ন দেখছিলাম, আমি খুব ভয় পাই, স্বপ্নের মধ্যে খুব ভয় পেয়ে যাই এবং আমি ঘুম থেকে জেগে উঠি। জেগে ওঠার পর আমি চিৎকার দিয়ে ঘুম আমার ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখি যে আমার বাকি দুজন ফ্রেন্ড ঠিক একইভাবে ওদের হয়তো বা ঘুম ভেঙে গেছে বা যে কোনো কারণে হোক, ওরা জাস্ট বসে আছে, ওরা আমার সাথে সাথে উঠে বসছে। তো আমরা তিনটা পার্সন যখন একই সাথে আমাদের ঘুম ভাঙছিল বা একই সাথে আমরা যখন আমাদের ঘুম ভাঙার পরে যখন আমরা উঠে বসি, দেখি যে আমাদের ঘরের মাঝখানে 4টা ওয়ার্ড জাস্ট রেডিয়াম লাইটের মতো জ্বলতেছে এবং ওয়ার্ডগুলি মনে হচ্ছিল যে শূন্যে ভাসতেছে। তো আমরা ওয়ার্ডগুলি শূন্যে ভাসতেছে, তো আমরা জাস্ট হিপনোটাইজের মতো হয়ে গেছিলাম যে আমরা কি দেখতেছি এসব। আসলে আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম না এগুলো দেখার জন্য। তো ওয়ার্ডগুলি ছিল যে প্রোটেক্টর অফ ট্রিউমফ, এমবামার, উইনিং অফ দি হার্ট, গাইড অফ সোলস। তো এই 4টা ওয়ার্ড ছিল, ইংলিশে ছিল, কোনো অ্যারাবিক বা কোনো অন্য কোনো ইজিপশিয়ান কোনো ল্যাঙ্গুয়েজে ছিল না, জাস্ট ইংলিশে 4টা ওয়ার্ড ছিল যেগুলো আমাদের ঘরের মাঝখানে জাস্ট ভাসতেছে। আমার মনে হচ্ছে যেগুলো ভাসতেছে। তো আমরা জাস্ট হিপনোটাইজারের মতো তাকায় আছি, আমাদের কোনো ফিলিংস ছিল না, আমাদের কোনো আসলে বুঝতেছিলাম না যে আমাদের কি করা উচিত ওই সময়টাতে। তো একটা সার্টেন টাইম পরে সেই ওয়ার্ডগুলি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যেতে থাকে এবং একটা সময় সব ভ্যানিশ হয়ে যায়, সবকিছু আগের মতো নর্মাল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। তো আমরা ওই দিন রাতে আমাদের কারো ঘুম হয় নাই। তো আমরা কি করলাম, আমরা পরের দিন আমাদের ভার্সিটিতে আমি ওই বইটা যে ইস্যু করছিলাম আমার নামে, সেই বইটা আমি ব্যাক করে দিই। ব্যাক করে দেওয়ার পরে আমরা আমাদের গতকাল রাতে যা ঘটছে সেটা নিয়ে আমরা 3টা ফ্রেন্ড বসে আলোচনা করতে থাকি যে অ্যাকচুয়ালি কি হয়েছিল বা কেন হয়েছিল। তো আমরা জাস্ট কথা বললে এইটুকু বুঝতে পারি যে আমরা ঠিক একই সময়ে আমাদের ঘুম ভাঙে এবং একই স্বপ্ন দেখার পরে, একই স্বপ্ন দেখে আমাদের একই সাথে ঘুম ভাঙে এবং একই সাথে ঘুম ভাঙার পর আমরা 4টা ওয়ার্ড আমরা 3জন একসাথে দেখছি। সেটা ব্যাপার খুব স্ক্যারি ছিল। আসলে আমরা বুঝতে পারতেছিলাম না যে কেন আমাদের সাথে এটা হলো, এটা কি আমাদের কি বোঝাতে চাইছিল, এটা নিয়ে আমিও নিজে আসলে কনসার্ন ছিলাম না যে কেন হইল, এটা কি কারণ ছিল এটা হওয়ার পিছনে। হয়তো এই বইয়ের কোনো হিস্টোরি আছে, পাঁচ কোনো হিস্টোরি আছে, যেহেতু বইটা 400 ইয়ার্স ওল্ড একটা বই, মেবি এটা কোনো হিস্টোরি থাকতেই পারে। যাই হোক, তো আমরা আসলে আমাদের পরিচিত একজন হুজুরের কাছে যাই। ঠিক সে আমাদের খুব পরিচিত একজন, খুব পায়াস একজন লোক। তো তার কাছে যাওয়ার পরে আমরা 3জনই ব্যাপারটা শেয়ার করার পরে সে আমাদের যেটা সাজেস্ট করে বা যেটা অ্যাডভাইস করে, সে বলে যে এটা হয়তো বা কোনো মেসেজ ছিল তোমাদের জন্য, যে তোমরা এই বইটা নিয়ে আর নেক্সট টাইম কোনো অ্যানালাইসিস বা কোনো ধরনের কোনো কিছু তোমাদের তুমি যাওয়াটা ঠিক হবে না। রাইট, দ্যাটস ওয়াই একটা মেসেজ হিসেবে তোমাদের বলা হয়েছে স্টপ এন্ড ব্যাক। এখানে আর বেশি এগিয়ে যেও না, এটা নিয়ে আর বেশি এগিয়ে যেও না। তো আমরা তো ঘটনা হয়তো ফার্দার কোনো কিছু করতে গেলে হয়তো আপনারা ঝামেলায় পড়তেন। হ্যাঁ, ফার্দার কোনো হয়তো বুঝতে পারতাম। এবং আপনারা যে লেখাটা রেডিয়ামের মতো করে দেখেছিলেন সেটা আরেকবার রিপিট করেন, কি দেখেছিলেন আপনারা? প্রোটেক্টর অফ টিউমস, এমবামার, উইনিং অফ দি হার্ট, গাইড অফ সোলস, এরকম টাইপের কিছু লিখেছিলেন। খুব অদ্ভুত ব্যাপার। আমি একটা জিনিস এখানে একটু বলি যে আমি পরে এটা আমরা একটু ঘাটাঘাটি করছি, অনলাইনে ঘাটাঘাটি করার পর যেটা আমরা দেখছি এটা হচ্ছে আনুবিসের রোল। আচ্ছা, এই 4টা হচ্ছে আনুবিসের রোল এবং ওই 4টা লেখা 4টা ওয়ার্ড আমরা আমাদের একদম 3জন নিজের চোখে দেখেছি। আমরা একদম চোখের সামনে ভাসছিল, জাস্ট ভাসছিল, শূন্যে ভাসছিল, একটা সার্কেল করে ঘুরছিল, এটা সার্কেল করে ঘুরছিল। তো আমরা আসলে আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম ওই সময়টা যে আমরা কি করবো এখন। রাইট। তো একটা সময় আল্লাহর রহমতে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা আসলে খুব আল্লাহর কাছে অশেষ রহমত যে আমাদের বড় রকম কোনো ঘটনা ঘটে আমাদের সাথে, কোনো কিছু ঘটে নাই, আমরা খুব খুশি। তো এটা এরপর আমরা আসলে ওই বাসাতে আমরা থাকি না, আমরা 3জনে পার্ট টাউনে আমরা বাসা শিফট করি। রাইট।
এবং তারপর আপনারা চলে আসেন। এই ঘটনার পর থেকে এই যে ঘটনাটা ঘটলো এবং আপনারা হুজুরের কাছে গেলেন, তারপর তার থেকে শুনলেন, আপনারা কোনো কিছু করেছিলেন তারপরে, মানে কোনো কিছু হুজুর করতে বলেছেন এক্সট্রা কোনো কিছু? না, এক্সট্রা কিছু করতে বলে না। হুজুর একটা কথা বলছে যে আমাদের যে পরিচিত, আমাদের যে লোকটা, যে আমি যাদের কাছে গেছিলাম, পায়াস একটা পার্সনটা, উনি আমাদের একটা কথা বলছে যে যদি নেক্সট টাইম কোনো কিছু তোমার সাথে হয় তাহলে তুমি ব্যাপারটা আমাকে জানাবা। আচ্ছা, আদারওয়াইজ তোমরা নিজে কিছু করতে যাবে। বাট আপনার নেক্সট টাইম আর কোনো কিছু হয় না? তবে আমার একটু প্রবলেম আছে, আমি জাস্ট একটু শেয়ার করি যে আমার মাঝে মধ্যে নাইটমেয়ার হয়। আমি আমি ফিল করি যে আমি হয়তো কেউ আমার দিকে তাকায় আছে, কেউ আমার দিকে লুক দিচ্ছে। এখন সেটা আমি জানি না, আসলে আমি কখনো মানে ওরকম ফিগার দেখি নাই, এরকম কোনো মানে এক্সিস্টিং কোনো ফিগার দেখি নাই, বাট আমি ফিল করি, আই ফিল দ্যাট যে সামথিং লুক ওভার মি। আমি জাস্ট ফিল করি, কিন্তু আমি ওইভাবে শিওর না যে অ্যাকচুয়ালি কি কেউ ফিল করতে, কেউ আমার দিকে লুক দিচ্ছে বা কোনো এক্সিস্টিং কোনো ফিগার আছে কিনা, আমি শিওর না। আপনি শিওর না? বাট আমার মনে হয় এটা আমার জাস্ট। ওকে।